দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ থেকে পাঠ, আজ পর্ব 6। আজ থেকে শুরু হচ্ছে অধ্যায় প্রভাতের ইঙ্গিত। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শিশুর বুদ্ধি বিকাশ পিতামাতার ক্রোড়ে বসিয়াই হয়। বিশেষত নরেন্দ্রের পিতামাতার ছিল অপূর্ব উদার চিত্ত ও জ্ঞান সমৃদ্ধ প্রগতিশীল মন। অতএব এই ক্ষেত্রে এই কথা আরও সত্য। রামায়ণ ও মহাভারতের কাহিনী, হিন্দুদের দেবদেবীর কথা ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বরূপ তিনি ওই শৈশবের আদর ভালোবাসার মাধ্যমেই আয়ত্ত করিতে আরম্ভ করেন। তাহার সুকুমার মনে ওই সকলের গভীর রেখাপাত হইয়াছিল বলিয়াই উত্তরকালে তিনি বক্তৃতা প্রসঙ্গে ওই সকল কথা উত্থাপন করিয়া এবং আবেগ ভরে সুললিত ভাষায় বিবৃত করিয়া শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করিতেন। রামায়ণ তাহার এইরূপ আয়ত্ত হইয়াছিল যে একবার বাড়ির নিকটে রামায়ণ গায়ক পালা বিশেষ গাহিবার সময় কয়েকটি পংক্তি ভুলিয়া গিয়া অশুদ্ধভাবে গাহিতে থাকিলে নরেন্দ্র সেই পদগুলির বিশুদ্ধ উদ্ধৃতি দিয়া তাহাদের নিকট হইতে সমাদর ও কিঞ্চিৎ মিষ্টান্ন লাভ করেন। তাহার মহাভারত পাঠ সম্বন্ধেও একটি মর্মস্পর্শী ঘটনা জানিতে পারা যায়। 1869 খ্রিস্টাব্দে দত্তবাড়ির তদানীন্তন কর্তা ও নরেন্দ্রনাথের ক্ষুল্ল পিতামহ কালীপ্রসাদ দত্ত মহাশয় মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। অন্তিমকালে তাহার একটি শেষ বাসনা জাগিল। মৃত্যুর পূর্বে তিনি বালক বালিকাদের কাহারও মুখে মহাভারত পাঠ শুনিবেন, কিন্তু লজ্জাবশত কেহই পাঠ করিতে অগ্রসর হইল না। অগত্যা বৃদ্ধের ইচ্ছা পূর্ণ করিবার জন্য নরেন্দ্রনাথ ক্ষুদ্র হস্তদ্বয়ে বৃহদাকার মহাভারত লইয়া বৃদ্ধের সমীপে উপস্থিত হইলেন এবং পরিষ্কার কণ্ঠে কয়েক পাতা পড়িয়া শুনাইলেন। পরলোকের প্রতি প্রসারিত দৃষ্টি বৃদ্ধ তাহার এই কুলতিলকের কার্যে উল্লসিত হইয়া আশীর্বাদ করিলেন, ভাই, কালে তুই নিশ্চয়ই মস্ত লোক হবি। শিশু বীরেশ্বর যখন পয়ার ছন্দে নাকি সুরে পাঠ করিতেন অরুণ লইয়া স্কন্ধে বিনোতানন্দন ইত্যাদি, তখন শুনিতে খুবই আনন্দ হইত। এই ঘটনার কিঞ্চিত পূর্বে নরেন্দ্রনাথ বিদ্যাশিক্ষার জন্য পাঠশালায় ভর্তি হইয়াছিলেন। পাঠশালায় যাইবার আগে দত্ত বংশের কুলপুরোহিত আসিয়া মাটিতে রামখড়ির আঁক কাটিয়া নরেন্দ্রকে শিখাইলেন, এটা ক, এটা খ। নরেন্দ্রও বলিলেন, এটা ক, এটা খ। তারপর কোড়া ধুতি পরিয়া খাগের কলম লইয়া পাঠশালায় গেলেন। কিন্তু বিদ্যালয় এক অপূর্ব স্থান। সেখানে অচেনা অজানা সামাজিক বিভিন্ন স্তরের কত ছেলেই না সমবেত হয়। তাহাদের কথাবার্তা চলন বলনও সব নতুন ধরনের। ইহার ফলে নরেন্দ্র 2-4 দিনের মধ্যেই অভিধান বহির্ভূত এমন কতগুলি শব্দ শিখিয়া ফেলিলেন যে জনক জননী তাহাকে আর ঐরূপ বিদ্যালয়ে রাখা সমীচীন মনে করিলেন না। বাড়িতে নিজেদের পূজা দালানে একটি ছোটোখাটো পাঠশালা খুলিয়া সেখানে গুরু মহাশয়ের হস্তে পুত্রকে সমর্পণ করিলেন। বাহিরের পাঠশালায় গিয়া নতুন সঙ্গী পাইয়া নরেন্দ্রের যে আনন্দ হইয়াছিল তাহার অভাবও এখানে অনেকটা পূর্ণ হইল, কারণ নূতন পাঠশালায় অনেকগুলি আত্মীয় বালকও যোগ দিল। নরেন যখন 6 বৎসরে পড়িয়াছেন, এইভাবে বিদ্যালয়ের শিক্ষা আরম্ভ হইলেও মায়ের নিকট নরেন্দ্র যে জ্ঞানার্জন করিতেছিলেন তাহা বন্ধ হইল না। আর পুঁথিগত বিদ্যা হিসেবে বাংলা বর্ণ পরিচয় এবং প্যারীচরণ সরকারের ইংরেজি ফার্স্ট বুক তিনি মায়ের কাছে বসিয়াই আয়ত্ত করিলেন। নরেন্দ্রনাথের পাঠ্যাভ্যাসের একটা নিজস্ব রীতি ছিল। গুরু মহাশয় পার্শ্বে বসিয়া প্রতিদিনের পাঠ পড়িয়া যাইতেন, আর নরেন্দ্র চক্ষু বুজিয়া শুইয়া শুইয়া তাহা শুনিতেন।
তাহাতেই দৈনিক পাঠ আয়ত্ত হইয়া যাইত। শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা নৃসিংহ দত্ত তখন পুত্রসহ নরেন্দ্রদের বাড়িতেই থাকিতেন। নরেন্দ্র রাত্রিতে নৃসিংহ দত্তের নিকট শয়ন করিতেন। বৃদ্ধ দত্ত মহাশয়ের কিঞ্চিৎ সংস্কৃত জ্ঞান ছিল, আর তাহার বিশ্বাস ছিল যে কঠিন বিষয়গুলি বাল্যকালে শিখাইলে ছেলেরা উহা সহজে মনে রাখিতে পারে। এই বিশ্বাসের বশবর্তী হইয়া তিনি রাত্রে নরেন্দ্রকে কাছে পাওয়ার সুযোগে পিতৃপুরুষের নামাবলী, দেবদেবীর স্তোত্র ও মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলি মুখে মুখে শিখাইতেন। মাতা, আত্মীয়বর্গ ও গুরু মহাশয়ের কৃপায় এইরূপে বাংলা ভাষা ও সংস্কৃতে নরেন্দ্রের অল্প বয়সেই যথেষ্ট ব্যুৎপত্তি জন্মিয়াছিল। 1871 খ্রিস্টাব্দে অষ্টম বর্ষ বয়ঃক্রমকালে তাহাকে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের তৎকালীন নবম শ্রেণীতে ভর্তি করিয়া দেওয়া হইল। বিদ্যালয়টি তখন সুকিয়া স্ট্রিটে ছিল, সেখানে এখন লাহাদের বাড়ি হইয়াছে। বিদ্যালয়ের শিক্ষকবর্গ এবং অপরাপর সকলে শীঘ্রই তাহার বুদ্ধিমত্তায় তাহার প্রতি আকৃষ্ট হইলেন। কিন্তু এক কঠিন সমস্যা উপস্থিত হইল। তিনি ইংরেজি ভাষা শিখিতে একান্ত অনিচ্ছা প্রকাশ করিলেন। সকলে কত বুঝাইলেন, আজকাল ইংরেজি শিক্ষা করা দরকার, না শিখিলে চলে না। তবু নরেন্দ্রের প্রতিজ্ঞা টলিল না। বৃদ্ধ নৃসিংহ দত্ত মহাশয়ও বুঝাইলেন, কিন্তু সফলকাম হইলেন না। এইভাবে কিছু কাল গত হইলে নরেন্দ্রকে মনে করিয়া দত্ত মহাশয়ের কথায় সম্মত হইলেন এবং এই নবীন ইচ্ছার সঙ্গে সঙ্গে এমন নবোৎসাহে ওই ভাষা শিখিতে লাগিলেন যে সকলে দেখিয়া অবাক। ইতিহাস ও সংস্কৃত ভাষাও তিনি উত্তম রূপে শিখিয়াছিলেন, কিন্তু অঙ্কে ছিল তার বিরাগ। তাহার পিতারও ভাব ওই বিষয়ে অনুরূপ ছিল। তিনি বলিতেন, ও তো মুদির দোকানের বৃত্তে। খেলাধুলার প্রতি নরেন্দ্রের শৈশব একটা স্বাভাবিক প্রীতি ছিল। লেখাপড়ার জন্য তাহাকে খুব বেশি সময় দিতে হইত না। তাহার প্রতিভার পক্ষে দৈনিক 2-1 ঘন্টা পড়াই যথেষ্ট ছিল। বাকি সময় তিনি নূতন নূতন ক্রীড়া কৌতুক আবিষ্কারে ব্যস্ত থাকিতেন এবং খেলার সাথে ফাইলেই সব ভুলিয়া তাহাতে মাতিয়া উঠিতেন। জলখাবারের পয়সা জমাইয়া হয় মার্বেল কিংবা নতুন ব্যাট বা বল কিনিতেন। ক্রিকেটে তাহার বেশ দক্ষতা ছিল। এইভাবে সারা বছর কাটাইয়া পরীক্ষার দিন কয়েক পূর্ব হইতে পড়ায় অধিকতর মন দিতেন এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হইতেন। বিদ্যালয়ে প্রবেশের পরও এই ক্রীড়া প্রবৃত্তি সমভাবে বর্তমান ছিল। অধিকন্তু গৃহে মাতার নিকট তিনি যেমন চঞ্চল শিশু ছিলেন, বিদ্যালয়েও তেমনি চপলতা প্রকাশ করিতেন। শিক্ষকদের মতে তিনি পরিবার বেঞ্চে বসিতেন না বলিলেই চলে। বসা ও দাঁড়ানোর মধ্যে যত রকমের ভঙ্গি কল্পনা করা চলে, তাহাকে সর্বদা তাহারই কোনো একটিতে পাওয়া যাইত। তখন তিনি ইজের পড়িয়া বিদ্যালয়ে যাইতেন। এই অস্থিরতার পরিণত স্বরূপ দেখা যাইত উহার কোনো না কোনো অংশ রোজই ছিঁড়িয়া গিয়াছে। আবার সময় পাইলেই বিদ্যালয়ের জলযোগের ছুটি হইলেই তিনি ক্রীড়াক্ষেত্রে অবতীর্ণ হইতেন এবং সঙ্গীদের দলে ভিড়াইয়া লইতেন। যখন খেলিতেন তখন আর কোনো দিকে হুঁশ থাকিত না, আর কোনো চিন্তা মনে স্থান পাইত না। মার্বেল, ছুটাছুটি, হুটোপাটি, লাফানো, ঘুষোঘুষি এইসব খেলা তার সর্বাধিক প্রিয় ছিল, আর এই সকলে তিনিই ছিলেন অগ্রণী। পরদিন কি খেলিবেন তাহার প্রোগ্রাম আগের দিনই ঠিক করিয়া রাখিতেন। তেমন সুযোগ ঘটিলে বিদ্যালয় কক্ষ সময় সময় ক্রীড়াভূমিতে পরিণত হইয়া যাইত। বালকদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে তিনি মধ্যস্থতা করিতেন, অপর সকলে তাহা মানিয়াও লইত। 2 দলে মারামারি উপস্থিত হইলে তিনি মধ্যে পড়িয়া উভয় দলকে পৃথক করিয়া দিতেন। কখনো বা এইরূপ করিতে গিয়া প্রতিপক্ষদের 2-1 ঘা প্রহারও অকস্মাৎ অনভিপ্সিত রূপে তাহার দেহে আসিয়া পড়িত।
আবার তিনি মুষ্টিযুদ্ধে সুশিক্ষিত ছিলেন বলিয়া এইরূপ পরিস্থিতিকে আয়ত্তে আনিতে খুব বেশি বেগ পাইতে হইত না। নিজে তিনি মারামারি ভালোবাসিতেন না, তাই প্রতিদ্বন্দ্বীদের কোনো দলেও ভিড়িতেন না। কিন্তু সত্যনিষ্ঠা, সাহস, নূতন উপায় আবিষ্কার, ঝক্কি লেওয়া ইত্যাদি সদ্গুণের জন্য ছেলেরা তাহাকে শতই সমীহ করিয়া চলিত। পরবর্তীকালে তিনি শিষ্যদের বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলুম, তা না হলে কি আর একটা কানাকড়ির সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। বুদ্ধি যথেষ্ট থাকায় স্বভাবতই পাঠে তাহার খুব বেশি মন দিবার প্রয়োজন হইত না, তাই অবসর কাটাইবার জন্য সাথীদের সহিত গল্প জুড়িয়া দিতেন। ইহাতে মাঝে মাঝে অবাঞ্ছিত অবস্থার উদ্ভব হইত। হয়তো শিক্ষক আসিয়া পাঠ আরম্ভ করিয়াছেন, কিন্তু নরেন্দ্রের গল্প তখনও শেষ হয় নাই। তিনি নিজের কোনো দুষ্টামির কথা বা রামায়ণ মহাভারতের কোনো চিত্তাকর্ষক কাহিনীর অবতারণা করিয়াছেন এবং ছেলেরা পাঠ ভুলিয়া তাহাই শুনিতেছে। এমন সময় ফিস ফিস শব্দে বিরক্ত হইয়া শিক্ষক হঠাৎ ছেলেদিগকে পাঠের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। উত্তর দিতে না পারিয়া সকলে চুপ করিয়া রহিল। কিন্তু নরেনের মন যেন ছিল দুমুখ। তিনি গল্পেও মাতিতেন, আবার শিক্ষকের কথাও শুনিতেন, অথবা গল্পের ফাঁকে ফাঁকে শিক্ষকের যে দুই চারিটি কথা কর্ণকুহরে প্রবেশ করিত, তাহা হইতেই পাঠ্য বিষয়টি বুঝিয়া লইতেন। কাজেই শিক্ষক যখন পালাক্রমে নরেন্দ্রকে পাঠের বিষয়ে জিজ্ঞাসা করিলেন, তিনি অক্লেশে যথাযথ উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞাসা করিলেন, পাঠের সময় কে কথা কহিতেছিল? উত্তরে যখন সকলেই নরেনের দিকে অঙ্গুলি নির্দেশ করিল, তখন তিনি বিশ্বাসই করিতে পারিলেন না। অতএব নরেন ব্যতীত সকলকে তিনি শাস্তিস্বরূপ দাঁড়াইয়া থাকিতে বলিলেন। সঙ্গে সঙ্গে নরেনও দাঁড়াইলেন। শিক্ষক বলিলেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন কিন্তু বলিলেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম। তিনি দাঁড়াইয়া রহিলেন। আরেকটি ঘটনা হইতে আমরা জানিতে পারি তিনি কিরূপ নির্ভীক ছিলেন এবং বলপূর্বক তাহার মত পরিবর্তন করানো কত কঠিন ছিল। বিদ্যালয়ের একজন শিক্ষক বড় ক্রোধপরায়ণ ছিলেন এবং প্রয়োজন বোধ করিলেই ছাত্রদিগকে কঠিন দৈহিক দণ্ড দিতেন। একদিন ওই শিক্ষক যখন একটি বালককে তাহার কিংভূত কিমাকার ব্যবহারের জন্য প্রহার করিতেছিলেন, তখন তাহার এই অকারণ উন্মত্ততা, বিকট মুখভঙ্গি ইত্যাদি দেখিয়া নরেন্দ্র হাস্য সংবরণ করিতে পারিলেন না। ইহার ফলে শিক্ষকের সমস্ত ক্রোধ নরেনের উপর গিয়া পড়িল এবং তাহাকে প্রহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, বল, আর কখনো আমার দিকে তাকিয়ে হাসবি না। নরেন এইরূপ বলিতে অস্বীকৃত হওয়ায় শিক্ষক প্রহারের মাত্রা বাড়াইয়া দিলেন এবং দুই হাতে কান মনিতে লাগিলেন। এমনকি কান ধরিয়া উঁচু করিয়া তাহাকে বেঞ্চের উপর দাঁড় করাইয়া দিলেন। ইহাতে একটি কানের চামড়া ছিঁড়িয়া গিয়া রক্তপাত হইতে লাগিল। তখনও নরেন ঐরূপ প্রতিজ্ঞা করিতে অসম্মত হইলেন এবং ক্রোধ ভরে বলিতে লাগিলেন, আমার কান মলবেন না, আমাকে মারবার আপনি কে, আমার গায়ে হাত দেবেন না, ইত্যাদি। এমন সময় সৌভাগ্যক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেখানে আসিয়া পড়িলেন। নরেন ফোঁপাইতে ফোঁপাইতে সমস্ত ঘটনা তাহাকে নিবেদন করিলেন এবং পুস্তকগুলি হাতে তুলিয়া বলিলেন তিনি বরাবরের মতো সেই বিদ্যালয় ছাড়িয়া যাইতেছেন। বিদ্যাসাগর তাহাকে নিজ কক্ষে লইয়া গিয়া বহু সান্ত্বনা দিলেন। পরে এই প্রকার শাস্তি বিধান সম্বন্ধে আরও অনুসন্ধানের পর এই আদেশ প্রচারিত হইল, বিদ্যালয়ে ঐরূপ শাস্তি দেওয়া চলিবে না। এদিকে বাড়িতে ভুবনেশ্বরী যখন ঘটনার বিবরণ শুনিলেন, তখন তিনি দুঃখ ও ক্ষোভে বিহ্বল হইয়া বলিলেন, ছেলেকে তিনি আর এমন বিদ্যালয়ে যাইতে দিবেন না। নরেন্দ্রনাথের মন কিন্তু তখন শান্ত হইয়া গিয়াছে। তিনি পূর্বেরই মতো ওই বিদ্যালয়ে যাইতে লাগিলেন। তাহার কান সারিতে কয়েকদিন লাগিয়াছিল। খেলাধুলা ও লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাহার চরিত্রের আরও বহু দিক এই সময় বিকশিত হইতে থাকে।
সঙ্গীতের প্রতি তাহার একটা জন্মগত ও স্বাভাবিক আকর্ষণ ছিল। ভিখারি গায়ক দল যখন দ্বারে দাঁড়াইয়া খোল বাজাইয়া গান গাহিত, তখন তিনি সাগ্রহে তাহা শুনিতেন। পাড়ার কোথাও রামায়ণাদি গান হইলে তিনি সেখানেও উপস্থিত হইতেন। এই সময়ে তিনি রন্ধনবিদ্যাও আয়ত্ত করেন। সাথীদের লইয়া ক্রীড়াচ্ছলে তিনি রন্ধনের সমস্ত সরঞ্জাম জোগাড় করিতেন, তাহাদের নিকট চাঁদাও লইতেন। কিন্তু অধিকাংশ ব্যয় নিজেকেই বহন করিতে হইত। প্রধান পাচক হইতেন তিনি, রান্নাও হইত চমৎকার, যদিও তিনি লঙ্কা ব্যবহার করিতেন একটু বেশি। একঘেয়েমি তাহার অসহ্য ছিল, সুতরাং নিত্য নতুন আনন্দের উপায় উদ্ভাবন করিতে হইত। তবে এখানে ইহাও বলে রাখা আবশ্যক যে তাহার জীবনে এমনই একটা প্রকৃতিগত পবিত্রতা ছিল এবং পরিবারের সুশিক্ষা এমনই সুন্দর ছিল যে তাহার পা কখনো বেচালে পড়িতে পারিত না। সাথীদের মধ্যে অবাঞ্ছনীয় কেহ থাকিলেও সে তাহাকে প্রভাবিত করিতে সমর্থ হইত না। যাহা হোক, অনাবিল আনন্দের সন্ধানে ব্যস্ত থাকিয়া তিনি একসময় একটি শখের থিয়েটার দল গড়িয়া তুলিলেন ও স্বগৃহের পূজা দালানে কয়েকবার অভিনয় করেন। কিন্তু একজন কাকা এই বিষয়ে আপত্তি তোলায় থিয়েটারের স্টেজের পরিবর্তে বাড়ির প্রাঙ্গণে এক ব্যায়ামের আখড়া প্রস্তুত হয় এবং বন্ধুরা সেখানে নিয়মিত ব্যায়াম করতে আরম্ভ করেন। সেখানে আবার এক খুড়তুতো ভাই ব্যায়াম করিতে গিয়া হাত ভাঙিয়া ফিরিল, তাই ওই কাকা ব্যায়ামের যন্ত্রপাতি নষ্ট করিয়া দিলেন। ফলে ব্যায়াম ক্ষেত্রটি বন্ধ হইয়া গেল এবং নরেন্দ্রনাথ অতঃপর প্রতিবেশী নবগোপাল বাবুর জিমন্যাস্টিকের আখড়ায় নাম লিখাইলেন। নবগোপাল বাবু ছিলেন হিন্দু মেলার প্রবর্তক ও হিন্দুদের সর্বাঙ্গীন উন্নতিকামী। নরেন্দ্র উপযুক্ত স্থান পাইয়া শরীরচর্চায় মন দিলেন। আখড়াটি কর্নওয়ালি স্ট্রিটের উপর অবস্থিত ছিল। আখড়ার সভ্যরূপে নরেন্দ্রনাথ লাঠি খেলা, অসি চালনা, নৌকা চালনা, সন্তরণ, কুস্তি ও অন্যান্য ব্যায়ামে পারদর্শিতা লাভ করেন। এবার ব্যায়াম প্রদর্শনীতে তিনি মুষ্টিযুদ্ধে প্রথম পুরস্কার স্বরূপ একটি রূপার প্রজাপতি পাইয়াছিলেন। লাঠি খেলায়ও তাহার বেশ উৎসাহ ছিল। আখড়ায় এবং আখড়ার বাহিরে কয়েকজন মুসলমান ওস্তাদের সাহায্যে তিনি ওই বিদ্যা বিশেষ আয়ত্ত করেন। তাহার বয়স যখন 10 বৎসর ও তিনি মেট্রোপলিটন স্কুলে পড়েন, তখন এক মেলা উপলক্ষে জিমন্যাস্টিকের খেলা দেখানো হয়। দর্শক হিসাবে নরেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। অন্যান্য খেলার পরে লাঠি খেলা চলিতে থাকলে যখন উৎসাহ কমিয়া আসিয়াছে, তখন নরেন্দ্র হঠাৎ বলিলেন, খেলোয়াড়দের মধ্যে যে কেহ তাহার প্রতিপক্ষে দাঁড়াইতে চাহেন তিনি তাহার সহিত খেলিতে প্রস্তুত। খেলোয়াড়দের মধ্যে যিনি সর্বাধিক বলবান ছিলেন তিনি আগাইয়া এলেন এবং ঘোর ঠকাঠক শব্দে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হইল। নরেন্দ্র অপেক্ষা অপর ব্যক্তি বয়স ও শক্তিতে প্রবলতল বলিয়া ফলাফল একরূপ অবধারিতই ছিল। তথাপি বালকের কৌশল ও সাহস দর্শনে মুহুর্মুহু সাধুবাদ বর্ষিত হইতে লাগিল। এদিকে নরেন্দ্র পায়তারা কষিতে কষিতে হঠাৎ সুকৌশলে ও সশব্দে প্রতিপক্ষকে এমন এক প্রচণ্ড আঘাত করিলেন যে তাহার হাতের লাঠি দ্বিখণ্ডিত হইয়া মাটিতে পড়িয়া গেল। নরেন্দ্রের শিক্ষা সার্থক হইল। তিনি জিতিলেন এবং দর্শকবৃন্দের আনন্দের অবধি রইল না। আদর্শ বিমুখ নরেন্দ্রের জীবন সর্বদাই কর্মবহুল ছিল। ব্যায়ামাদির অবসরে তিনি স্বগৃহে ম্যাজিক লণ্ঠনের ছবি দেখাইতেন। পিতা তাহাকে একটি টাট্টু ঘোড়া কিনিয়া দিয়াছিলেন। তিনি অশ্বচালনায় সুদক্ষ হইয়াছিলেন। প্রতি সন্ধ্যায় ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যাওয়া তাহার একটি শখ ছিল। তিনি পাড়ার সকলের আদরের পাত্র ছিলেন। সকলেরই প্রতি ছিল তাহার ঐকান্তিক আত্মীয়তাবোধ। তিনি তাহাদিওকে বলিতেন মামা, খুড়ো, জ্যাঠা, পিসি, মাসি অথবা দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদি। প্রত্যেকের বিপদ আপদের সময় তিনি তাহাদের সাহায্য করিতেন। আবার অনেক সময় তাহার হাস্য কৌতুক ও দুষ্টামিতে অতি গম্ভীর প্রকৃতির ব্যক্তিরাও না হাসিয়া থাকিতে পারিতেন না।
সব গৃহেই ছিল তাহার অবাধ প্রবেশের অধিকার, এবং তাহার দিক হইতে কোথাও যাইতে কোনো সংকোচ ছিল না। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।